মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে শাহবাজ শরীফ থেকে শুরু করে ওই তুর্কির রাষ্ট্রপ্রধানের মুখ, যে মুখটা কীরকম চুপসে গেছে। কেন চুপসে গেছে জানেন? না। কি ভাবছেন? পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা দেখে বা শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদী পুতিন কথা বলছে দেখে? না, তার থেকেও ভয়ঙ্কর খবর আছে। তাদের জন্য ভয়ঙ্কর, আমাদের জন্য সুখবর। সেই খবরটাই আপনাদের দেব। অনেকে বলছেন এশিয়ার বিশ্ব রাজনীতিতে মানচিত্রটাই এবার বদলে যাবে। কে এই ভদ্রলোক? মান্দারিন ভাষায় এর নাম তো আগে শুনিনি। দেখুন, গোটা বিশ্বে কূটনীতিক মহল তাকে চেনে। কেন চেনে? তিনি প্রকাশ্যে আসেন না, কিন্তু সবাই জানেন তিনি চীন দেশের এই মুহূর্তে যারা অল্প বয়সী, মানে শি জিনপিংয়ের পরের প্রজন্ম, তার সবচেয়ে ক্ষমতাবান পুরুষ। এবার আপনারা এর সঙ্গে কাকে তুলনা করবেন? অমিত শাহকে তুলনা করবেন, অর্থাৎ যিনি ভারতীয় জনতা পার্টিতে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই মুহূর্তে দ্বিতীয় ক্ষমতাবান পুরুষ, অর্থাৎ নরেন্দ্র মোদীর পর? নাকি আপনি তার সঙ্গে তুলনা করবেন একেবারে এই মুহূর্তে প্রবাদ প্রতি বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে? তিনি সচরাচর কারোর সঙ্গে দেখা করেন না। তিনি যখন দেখা করছেন, মানে আপনাকে মনে রাখতে হবে শি জিনপিং, তার অনুমোদন, কমিউনিস্ট পার্টির অনুমোদন এবং চীন সরকার অর্থাৎ চীনের গোটা সরকার চায় তিনি কথা বলেন। To meet Prime Minister Narendra Modi and discuss India-China ties, literally triggering a major diplomatic earthquake in Tianjin. অর্থাৎ তিয়ানজিনে অনেকে বলছেন ভূমিকম্প হয়ে গেছে। অর্থাৎ শাই থি দেখা করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। সুতরাং বুঝতে পারছেন, মানে এটা অভাবনীয়। অভাবনীয়। কেন দেখা করলেন? শি জিনপিংয়ের নির্দেশে ছাই থি যেভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকদিন বাদে খুব ভালো লাগছে জানেন, একটা সুখবর দেব বলে। সুখবরটা হচ্ছে এটাই যে যারা ভারতের শত্রু তাদের মুখ ক্রমশ চুন হয়ে যাচ্ছে। দেখুন, ভারত কোনো দেশকে শত্রু মনে করে না, এমনকি সন্ত্রাসীদের আতুর ঘর পাকিস্তানকেও শত্রু মনে করে না। কারণ পাকিস্তানের খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের তো আমরা অপরাধী মনে করি না। আমরা অপরাধী মনে করি শুধুমাত্র পাকিস্তানের সন্ত্রাসীদের, আর সেই সন্ত্রাসীদের যারা শীর্ষে রয়েছে, যেমন ধরুন সেনাপ্রধান ফিল্ড মার্শাল, ইসলামী জঙ্গি মৌলবাদী আসিম মুনির অথবা শাহবাজ শরীফ। এরা যেমন পাকিস্তানের জনগণের শত্রু, তেমন তারা সন্ত্রাসবাদকে লালন পালন করে বলে ভারতের শত্রু। আবার বাংলাদেশের সাধারণ মানুষ, তারা তো আমাদের শত্রু নন। কিন্তু হ্যাঁ, ওখানে ইউনুস মিয়া রয়েছে। ইউনুস মিয়া তিনি চীনে গিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করেছিলেন এবং তিনি সবসময় ভারত বিরোধী। এই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা মনে করি যে এরা ভারতের শত্রু। যদিও শত্রু হওয়ার যোগ্যতা নেই এইসব ব্যক্তিদের, তাও এরা সকালবেলা থেকে উঠে একটাই চিন্তা করে, কি করে ভারতবর্ষের অনিষ্ট করা যায়। আরেকজন আছে, তাকে আপনারা চেনেন, তিনি হচ্ছেন তুর্কির রাষ্ট্রপ্রধান। মহাবজ্জাত মানুষ, অকৃতজ্ঞ, শুধুমাত্র ভারতের সঙ্গে নয়, গোটা পৃথিবীতে। মানে তিনি যে কত অকৃতজ্ঞ সেটা ইরান থেকে ইতালি সবাই জানে। তার কথার কোনো দাম নেই এবং অনেকেই বলেন তিনি শাহবাজ শরীফের মতোই একজন ব্যক্তিত্বহীন রাষ্ট্রপ্রধান। তাই এদের সবার মুখ চুন হয়ে যাচ্ছে। আমার খুব কল্পনা করতে ভালো লাগছে, মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে শাহবাজ শরীফ থেকে শুরু করে ওই তুর্কির রাষ্ট্রপ্রধানের মুখ, যে মুখটা কীরকম চুপসে গেছে। কেন চুপসে গেছে জানেন? না। কি ভাবছেন? পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা দেখে বা শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদী পুতিন কথা বলছে দেখে? না, তার থেকেও ভয়ঙ্কর খবর আছে। তাদের জন্য ভয়ঙ্কর,
আমাদের জন্য সুখবর। সেই খবরটাই আপনাদের দেব। অনেকে বলছেন এশিয়ার বিশ্ব রাজনীতিতে মানচিত্রটাই এবার বদলে যাবে। কেন বলছি, দায়িত্ব নিয়ে কেন বলছি, সেটাই আজকে বিস্তারিত করে ব্যাখ্যা করব। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। রণক্ষেত্রে আজকে আপনাদের শোনাবো সেই সুখবর। ছাই খি মিটস পিএম মোদি, মেসেজ টু বেটার্স। এই যে উচ্চারণটা, এটা অনেকে সাই কি বলছেন, অনেকে ছাই ছি বলছেন, যেটা মূল মান্দারিন চাইনিজ উচ্চারণ, আবার অনেকে বলছেন কাইকি। আমরা মূল যে মান্দারিন উচ্চারণ ছাই ছি, আমরা এইভাবেই বলবো, যদিও সাইকিও অনেকে বলছেন। আমি প্রথমেই চলে যাই আসলে কি বলতে চাইছি, কে এই ভদ্রলোক। মান্দারিন ভাষায় এর নাম তো আগে শুনিনি। দেখুন, গোটা বিশ্বে কূটনীতিক মহল তাকে চেনেন। কেন চেনেন? তিনি প্রকাশ্যে আসেন না, কিন্তু সবাই জানেন তিনি চীন দেশের এই মুহূর্তে যারা অল্প বয়সী, মানে শি জিনপিংদের পরের প্রজন্ম, তার সবচেয়ে ক্ষমতাবান পুরুষ। কিন্তু শুধু এটুকু বললেই কিন্তু তাকে ব্যাখ্যা করা যাবে না কেন তিনি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, কেন আমি বারবার বলছি সুখবর, সে বিষয়টাই আমি জানাবো। হিন্দুস্তান টাইমস লিখছেন, পিএম মোদিস মিটিং উইথ ছাই ছি ইজ আ মেসেজ টু অ্যান্টি ইন্ডিয়া বেটার্স ইন চায়না। ইনি হচ্ছেন সেই ভদ্রলোক। Prime Minister Narendra Modi holds a meeting with Chai Chi, Secretary of the Secretariat of Chinese Communist Party in Tianjin on Sunday. এবার আপনারা বলতে পারেন, ইনি তো রাষ্ট্রপ্রধান নয়। এর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি পুতিন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পৃথিবীর সব শীর্ষ রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন, হঠাৎ তার সঙ্গে এই বৈঠক নিয়ে এত আলোচনা হচ্ছে কেন? এ কথা বলতে গেলে আপনাদের একটু প্রথমে বুঝে নিতে হবে যে চীন দেশটা কিন্তু আমাদের দেশের মতো নয়। এমনকি চীন দেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশ গুলিয়ে ফেলবেন না। অন্যান্য দেশে অন্তত রাষ্ট্রপ্রধানদের মূলত মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হতে হয়। আবার রুশ দেশের মতো এরকম অনেক দেশ আছে যেখানে তারা সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন তাদের দেশের সুপ্রিমো রাষ্ট্রপ্রধান, তিনি একটা বিরাট সময় ধরে তাকেই নির্বাচিত করা হয়েছে। এবার এ নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, আমি আজকে সেই বিতর্কে ঢুকছি না। কিন্তু চাইনিজ কমিউনিস্ট পার্টি অন্যরকম। দেখুন, মূলত কিন্তু কমিউনিস্ট পার্টি তারা ব্যক্তি পুজোতে বিশ্বাস করে না। অর্থাৎ তারা মনে করে যে কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটি সবচেয়ে শক্তিধর, আর সেই সেন্ট্রাল কমিটিতে যেহেতু প্রচুর সদস্য থাকেন, সবসময় তারা বৈঠকে বসতে পারেন না, সেই জন্য গোটা পার্টিটা চালানোর জন্য একটা পলিট ব্যুরো তৈরি হয়। সেটা শুধুমাত্র চীন দেশে নয়, পৃথিবীর সমস্ত কমিউনিস্ট পার্টিতে পলিট ব্যুরো থাকে। এবং আপনারা জানেন যে সিপিআই, সিপিএম, আমাদের এখানে যেসব কমিউনিস্ট পার্টি আছে তাদেরও পলিট ব্যুরো থাকে। অর্থাৎ পলিট ব্যুরোতে সেন্ট্রাল কমিটি থেকে নির্বাচিত, অর্থাৎ সেন্ট্রাল কমিটি কমিউনিস্ট পার্টির সবচেয়ে শক্তিশালী অংশ, সেই অংশ থেকে নির্বাচিত কেউ কেউ তাদের একটা ছোট্ট বডি থাকে। সেই বডিটা টাইম টু টাইম, অর্থাৎ সময় অন্তরে, অর্থাৎ একদিন অন্তর অন্তর, দুদিন অন্তর অন্তর, প্রতি সপ্তাহে, প্রতি মাসে সবাইকে নিয়ে বসা সম্ভব হয় না। এবং কোনো বিপর্যয় এলে কোনো সিদ্ধান্ত নিতে হবে তড়িঘড়ি, কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হবে, কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হবে, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, যেটা তৎক্ষণাৎ দরকার, সেটা পলিট ব্যুরো নয়। হ্যাঁ, কমিউনিস্ট পার্টিতে নিয়ম হচ্ছে বড় রাজনৈতিক সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে প্লেনাম ঘোষণা করতে হয়, অথবা সেন্ট্রাল কমিটির মিটিং হয়, সেখান থেকে গৃহীত হয়। কিন্তু যেটা খুব তাড়াতাড়ি চটজলদি নিতে হবে, তার জন্য পলিট ব্যুরো নেয়। এই পলিট ব্যুরো কেন তৈরি করা হয়েছে? অন্যান্য আপনারা জানেন দক্ষিণপন্থী পার্টিতে সভাপতি বা সেক্রেটারি তারা, মানে সভাপতি বা সম্পাদক তারাই তো সিদ্ধান্ত নিয়ে নেয়। কমিউনিস্ট পার্টি সবসময় এমন ধারায় চলে যেটা হচ্ছে ডিক্টেটরশিপ অফ প্রলেটারিয়েট, অর্থাৎ তাদের কথা হচ্ছে তারা সর্বহারার পার্টি, এবং সেই পার্টিতে গোটা পার্টি কথা বলবে, একা কেউ কথা বলবে না। এবং আপনারা জানেন ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের কথা, কেন্দ্রীয় গণতান্ত্রিকতার কথা। এই গণতন্ত্রের সঙ্গে আমাদের যে গণতন্ত্র সম্পর্কে ধারণা, তা মেলাতে যাবেন না। অর্থাৎ তাদের গণতন্ত্রটা হচ্ছে যে পার্টির মধ্যে একটা গণতন্ত্র আছে, সেই হিসেবে পদগুলোতে নির্বাচিত হতে হতে একদম শীর্ষে গিয়ে পৌঁছায়।
আমি এই বিতর্কতেও যাচ্ছি না। আসলে এই ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের নামে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কমিউনিস্ট পার্টিগুলো তারা স্বৈরাচারী হয়ে ওঠে নাকি, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু মনে রাখতে হবে উত্তর কোরিয়াতেও কিন্তু এই একইভাবে পার্টি চলে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, 3 প্রজন্ম ধরে কিমেরাই সেখানে রাজত্ব করে যাচ্ছে, তারা রাজার থেকে কম নয়। ইন দ্য নেম অফ সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্রের নামে সেখানে যেন রাজতন্ত্র চলছে। কিন্তু কমিউনিস্ট পার্টি চীনে এখনও পর্যন্ত সেই ধারাটাকে রেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছি ইনি হচ্ছেন সেক্রেটারিয়েট অফ দ্য চাইনিজ কমিউনিস্ট পার্টি, অর্থাৎ কমিউনিস্ট পার্টি যে সেক্রেটারিয়েট তার সেক্রেটারি, অর্থাৎ যে সেক্রেটারিয়েটটা চালাচ্ছে কমিউনিস্ট পার্টিকে প্রতিদিন, তার যিনি সম্পাদক। অর্থাৎ বুঝতে পাচ্ছেন যে অপেক্ষাকৃত তরুণ বয়স, আমি একেবারে বলছি না তরুণ, কিন্তু রাজনীতিতে শি জিনপিংয়ের পরবর্তী প্রজন্মের তরুণ নেতা, তিনি একটা বিরাট ক্ষমতা অধিকারী। সেক্রেটারিয়েট অফ দ্য চাইনিজ কমিউনিস্ট পার্টি তিয়ানজিয়ানে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটা কেন খুব গুরুত্বপূর্ণ? In the power circle of the Chinese Communist Party, he is known as a man who does not smile. দেখুন, বলা হয় ইনি নাকি কখনো হাসেন না। আমি দেখুন, এটা বিশ্বাস করি না একটা মানুষ কখনো হাসেন না, তবে এটাও ঠিক কথা, তিনি অত্যন্ত সিরিয়াস অর্থাৎ গুরুগম্ভীর মানুষ। তার কারণটা হচ্ছে কমিউনিস্ট পার্টি সেখানে যেভাবে চলে, অনেকে বলে খুব যান্ত্রিকভাবে চলে, অনেকে বলে যে কমিউনিস্ট পার্টি ওই শীর্ষে যারা থাকে তাদের আবেগের থেকে বেশি যুক্তি দিয়ে কাজ করতে হয়, এবং তার একটা শব্দ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে গোটা কমিউনিস্ট পার্টি বিপদে পড়ে যাবে, অথবা কমিউনিস্ট পার্টি শুধু নয় চীনও বিপদে পড়ে যাবে, এবং এই মানুষটার উপর অসম্ভব চাপ রয়েছে। এবার আপনারা এর সঙ্গে কাকে তুলনা করবেন? অমিত শাহকে তুলনা করবেন, অর্থাৎ যিনি ভারতীয় জনতা পার্টিতে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই মুহূর্তে দ্বিতীয় ক্ষমতাবান পুরুষ অর্থাৎ নরেন্দ্র মোদীর পর? নাকি আপনি তার সঙ্গে তুলনা করবেন একেবারে এই মুহূর্তে প্রবাদ প্রতিম বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে? নাকি আপনি তুলনা করবেন যে আমাদের বিভিন্ন যে সমস্ত অপারেশন হচ্ছে, গোটা দেশ জুড়ে যা হচ্ছে, আপনি সেই বিখ্যাত মানুষটার কথা জানেন, অর্থাৎ যে মানুষটি এই মুহূর্তে অজিত দোভাল, এবং যেই মানুষটাকে নিয়ে বলা হয় যে তিনি এশিয়ার জেমস বন্ড, কার সঙ্গে তুলনা করবেন? আপনি যদি ঠিকমতো বিচার করতে যান তাহলে আপনি জেনে রাখুন, অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টিতে দ্বিতীয় ক্ষমতাধর পুরুষ, অথবা এস জয়শঙ্কর আমাদের বিদেশমন্ত্রী, এবং অজিত দোভাল, এই তিনজনকে যদি আপনি একদিকে নিয়ে আসেন, যতটা ওজন হবে রাজনৈতিক এবং ক্ষমতার অঙ্কে, ঠিক ততটা ক্ষমতার অঙ্কে এই মানুষটি ততটাই গুরুত্বপূর্ণ এবং ওজনদার। কেন বলছি? তার কারণ তিনি সচরাচর কারোর সঙ্গে দেখা করেন না। তিনি যখন দেখা করছেন, মানে আপনাকে মনে রাখতে হবে শি জিনপিং, তার অনুমোদন, কমিউনিস্ট পার্টির অনুমোদন, এবং চীন সরকার অর্থাৎ চীনের গোটা সরকার চায় তিনি কথা বলুক। তার মানে অনেকে বলেন না, মামলা খুব গম্ভীর না হলে এই ব্যক্তি অবতীর্ণ হন না, বিদেশিদের সঙ্গে কথা বলেন না। সুতরাং ব্যাপারটা খুব গুরুতর। Known as the right hand of the Chinese President Xi Jinping, Chai Thi is most sought after the man by the foreign diplomats in Beijing, but he is out of bounds of most. Yet President Xi Jinping asked him to meet Prime Minister Narendra Modi and discuss India-China ties, literally triggering a major diplomatic earthquake in Tianjin. অর্থাৎ তিয়ানজিনে অনেকে বলছেন ভূমিকম্প হয়ে গেছে, অর্থাৎ শাই থি দেখা করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। সুতরাং বুঝতে পারছেন, মানে এটা অভাবনীয় কেন দেখা করলেন। দেখুন, আমি আরেকটা কথা আপনাদের খুব পরিষ্কার বলি, এই যে যা পড়লাম, এই যে কে কার ডান হাত বাঁ হাত, আমি এর মধ্যে যাচ্ছি না। আপনারা মনে রাখবেন, আগামী দিনে যারা ক্ষমতার শীর্ষে আসতে চলেছে, যারা চীনকে, শি জিনপিংয়ের পর যারা চীনকে নেতৃত্ব দেবেন, দেখুন সব কমিউনিস্ট পার্টি তো আর ওই বাংলার কমিউনিস্ট পার্টির মতো নয়, এদের একটা আলাদা অঙ্ক থাকে। অর্থাৎ যারা এখন 70-এর কোঠায় বা 80-র কোঠায়,
তারা যখন 40 থেকে 50 থেকে 60 তখন তাদের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হয় এবং তাদের সেই অভিজ্ঞতা অর্জন করতে হয় কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। কারণ আমি আবার আপনাদের বলছি, চাইনিজ কমিউনিস্ট পার্টি কিন্তু খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এটা নয় যে সেখানে বিদ্রোহ হওয়ার চেষ্টা হয় না, হয় প্রতি মুহূর্তে বৈদেশিক বিভিন্ন শক্তি কমিউনিস্ট পার্টিকে ভাঙার চেষ্টা করছে। আবার কমিউনিস্ট পার্টির মধ্যেও নানা ধরনের ব্ল্যাক হোল রয়েছে। কেন ব্ল্যাক হোল বলছি, কৃষ্ণ গহ্বর বলছি? তার কারণ এখন গোটা পৃথিবী জুড়ে একটা উদার অর্থনীতি চলছে, গোটা পৃথিবী জুড়ে এখন দক্ষিণপন্থীদের রমরমা। সেই জায়গায় দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি, চাইনিজ কমিউনিস্ট পার্টিকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। কেন খুব সাবধানে পা ফেলতে হচ্ছে? কারণ গোটা দুনিয়া চলছে উদারনৈতিক দক্ষিণপন্থী অর্থনীতি রাজনীতিতে। সেক্ষেত্রে তারা একটা বাম ভাবধারায় রয়েছে এবং আপনারা জানেন এই যে বাম ভাবধারা, অর্থাৎ যেখানে পুঁজিবাদকে মানব সভ্যতার শত্রু হিসেবে গণ্য করা হয়, যেখানে বলা হয় কমিউনিস্ট পার্টি মানে ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট, সর্বহারাদের একনায়কতন্ত্র, সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম গোটা দুনিয়ায় যেখানে দক্ষিণপন্থী এবং তার সঙ্গে সঙ্গে উদারনৈতিক অর্থনীতি চলছে, সেই জায়গায় মিল খাওয়ানো খুব মুশকিল। এটা করতে গিয়েছিল রাশিয়া, প্যারেস্ট্রাইকা ঘোষণা করেছিল, আর সেই প্যারেস্ট্রাইকার কাস্তেতে রাশিয়া, সোভিয়েত রাশিয়ার কাস্তেটাই খসে গেছে, তারাটাও খসে গেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন একটা বিপজ্জনক মতবাদের মধ্য দিয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে চাইনিজ কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় দায়িত্ব কি জানেন? দেশের প্রত্যেকটা মানুষের সাধারণ, অর্থাৎ সাধারণ যে সমস্ত প্রয়োজনীয়তা আছে, খাদ্য, পানীয়, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি কিভাবে তারা অবসর কাটাবে, অবসরকালীন তাদের বিনোদনের ব্যবস্থা, সব রাষ্ট্রকে করতে হচ্ছে। তার কারণ সেখানে একনায়কতন্ত্র চলছে, একদলীয় রাজনৈতিক অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে শি জিনপিংয়ের নির্দেশে ছাই থি যেভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কখনো মনে করবেন না ভারতবর্ষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে চীন তাকে পাঠিয়েছে, না, তার মানে একটা বড়সড় কিছু হচ্ছে, তার খসড়া প্রস্তুত হচ্ছে, ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে এবং সেই কারণে গোটা পৃথিবীর নজরে এই বৈঠকটা চলে এসেছে। Tsai, who wears multiple hats in CPC and is feared man in Beijing, met Prime Minister Modi for over 45 minutes discussing how to normalize ties between two Asian giants, and he smiled. বলা হচ্ছে তিনি, দেখুন আমি আগেই বলেছি কমিউনিস্ট পার্টির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদে ছিলেন, এখনও পদে আছেন, খুব শক্তিশালী মানুষ এবং তাকে ভয় পায় চাইনিজ কমিউনিস্ট পার্টি। দেখুন কমিউনিস্ট পার্টির এমন কিছু নেতৃত্ব থাকে, তাকে অন্যান্য সাধারণ সদস্যরা তো বটেই, কেন্দ্রীয় কমিটিতেও তাকে ভয় পায়। আবার তিনি একাধারে কিন্তু খুব পপুলার মানে জনপ্রিয়। এবার সেই জনপ্রিয় মানে কিন্তু জননেতা নয়, তার কারণ তার সামাজিক মাধ্যমে তার প্রচুর তার সাবস্ক্রাইবার রয়েছে। অর্থাৎ গোটা চাইনিজ কমিউনিস্ট পার্টিতে বলা হচ্ছে মাওয়ের পর শি জিনপিং এই বিরাট এই সময়ের মধ্যে যে নেতৃত্বরা উঠে আসছেন তার মধ্যে উজ্জ্বল নেতৃত্ব। অনেকে মনে করেন আগামী দিনে চাইনিজ কমিউনিস্ট পার্টি অর্থাৎ চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেবেন এই ব্যক্তি। সুতরাং একে তৈরি করা হচ্ছে, মানে একজন রাজা বা নৃপতিকে তৈরি করা হচ্ছে। তার সঙ্গে 45 মিনিটের বৈঠক এবং সেখানে ড্রাগন আর হাতি একসঙ্গে নাচবে। তার মানে একদিকে চীন, অন্যদিকে ভারত, তাদের মধ্যে অনেক কথা হয়েছে, তার একটা প্রাথমিক রূপরেখা তৈরি হলো অনেকে মনে করছেন। এবং এই 45 মিনিটের এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ এবং সবাই বলছে যে এশিয়ার দুই দৈত্য অর্থাৎ ভারত এবং চীন, তাদের এই কথা হওয়ার পর মুখে রাখি হাসি ফুটেছে। কার? সাই থির হাসি ফুটেছে। Although nothing classified was discussed during the Prime Minister Modi-Xi meeting, the engagement has sent signals to all anti-India baiters in China as Xi carries respect in the communist nation that Xi was asked to meet Prime Minister Modi by President Xi Jinping bodes well for the bilateral ties that have now speeded towards normalization. Xi is the first ranking member of Secretariat of the Communist Party of China and member of the Politburo Standing Committee, but ranks does not matter, only proximity to the paramount leader does. দেখুন কমিউনিস্ট পার্টির ক্ষেত্রেও
বা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেও সবসময় র্যাঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, নৈকট্যটা খুব গুরুত্বপূর্ণ। ক্লোজ প্রক্সিমিটি অর্থাৎ সঙ্গে সঙ্গে থাকা খুব গুরুত্বপূর্ণ। ঠিক সেই কারণে শি জিনপিংয়ের একেবারে ছায়াসঙ্গী বলা যেতে পারে, সেটা কমিউনিস্ট পার্টির সাংগঠনিক ক্ষেত্র হোক, রাজনৈতিক প্রসঙ্গ হোক, কমিউনিস্ট পার্টির রাজনৈতিক খসড়া হোক, বৈদেশিক হোক, বাণিজ্যিক হোক, সেইখানে কিন্তু ছাই থি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শি জিনপিংয়ের সঙ্গে। সুতরাং এই মানুষের সঙ্গে বৈঠক, সেই বৈঠকটা নিয়ে ইতিমধ্যেই আমাদের শত্রুদের, যারা ভারতের অনিষ্ট হোক চায় সবসময়, তাদের মুখ চুন হয়ে গেছে। তারা বুঝতে পারেনি যে এই ধরনের একটা বৈঠক হয়ে যাবে। হু ইজ সাই থি, দ্য ইনফ্লুয়েন্সিয়াল চাইনিজ কমিউনিস্ট পার্টি লিডার, শি জিনপিংস চিফ অফ স্টাফ। দেখুন, আমি যে কথা আপনাকে বলছিলাম, পলিট ব্যুরোতে তার সে সেক্রেটারি, পলিট ব্যুরো সেক্রেটারিয়েটের সেক্রেটারি, সে স্ট্যান্ডিং কমিটিতে আছে, একাধিক কমিউনিস্ট পার্টির বিভিন্ন পদে আছে, বিভিন্ন গণসংগঠন দেখভাল করে, আর্মির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে, এমনকি বৈদেশিক ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত কমিটিগুলো রয়েছে তার মধ্যেও খুব গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু আসল হচ্ছে শি জিনপিংয়ের তিনি ছায়াসঙ্গী, এবং অনেকেই বলেন তিনি হচ্ছেন নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় ক্ষমতাবান পুরুষ চীনের। হি ইজ দ্য ফার্স্ট পার্সন টু হোল্ড দ্য পজিশন সিন্স মাও এরা, যে কথা আপনাদের আগেই বলেছিলাম, মাও জেদংয়ের পর এই প্রথম কেউ এত বড় ক্ষমতা নিয়ে এতদিন ধরে রয়েছেন। and is to enjoy exceptional trust and empowerment from Communist Chinese Supreme Leader. His role in China's is number 5 also makes him highest ranked official of the body in charge of the convening the Politburo. এবার আপনারা অনেকে বলবেন, আপনি যে মশাই এত বড় বড় কথা বললেন, এখানে তো পরিষ্কার লিখেছে মিন্ট যে তিনি হচ্ছেন চায়নার নাম্বার 5, মানে 5 নম্বর ব্যক্তি। আপনি তো এমনভাবে কথা বলছেন, আপনি তো বলছেন উনি দ্বিতীয় নম্বর। এখানে আপনাদের একটা কথা বলি, একটা চাইনিজ কমিউনিস্ট পার্টিতে প্রবীণ এবং অভিজ্ঞ যারা রয়েছে, যারা বিভিন্ন সংঘাতের মধ্যে দিয়ে এসছে, তাদের অনেককেই আলংকারিকভাবে রাখা হয়েছে। অর্থাৎ যদি 1 নম্বর শি জিনপিং হন, তাহলে তার সমসাময়িক, তার প্রজন্মের বা একই রকম গণসংগঠনের যে অভিজ্ঞতা রয়েছে তাদের রাখতে হয়। পুলিশের ক্ষেত্রেও আপনারা দেখেছেন, ধরুন কি হয় পুলিশের ক্ষেত্রে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি হচ্ছে সবচেয়ে ওপরে, তিনি কিন্তু মারাত্মক ক্ষমতার অধিকারী। মানে ডিজি বিভিন্ন যে, ধরুন আমি ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, এবার ধরুন কেউ হচ্ছে ডিজি কিন্তু মালখানা। আপনি কি মনে করেন ডিজি মালখানা তার থেকে যে আইজি বা এডিজি ল অ্যান্ড অর্ডার, তার ক্ষমতা বেশি না কম? পদে তার ক্রমাঙ্কে হয়তো নিচে রয়েছে, কিন্তু তার ক্ষমতা অনেক বেশি। ঠিক এই জিনিসটাই কমিউনিস্ট পার্টিতেও রয়েছে চীনে। অর্থাৎ হতে পারেন 5 নম্বর, আসলে তিনি কিন্তু 2 নম্বর। কারণ মধ্যে 2, 3, 4 তারা শি জিনপিংয়ের সমসাময়িক এবং ছাই থির থেকে তারা সিনিয়র, অর্থাৎ তার থেকে তারা বয়সে বড়, অভিজ্ঞতায় বড়, তাই আলংকারিকভাবে সিস্টেমের মধ্য দিয়ে তাদের নাম চলে এসেছে। ফুজিয়ান প্রভিন্স নেটিভ, উনি ফুজিয়ান প্রভিন্সের মানুষ। ছাই ফার্স্ট মেট জিনপিং ইন 1980s. Today he is considered to be a similar standing of China's number 2 premier Li Keqiang, thanks to Jinping, who has stacked the party's top body with loyalists. অনেকে বলছেন যে তিনি এই যে 2 নম্বর আছেন লি কিয়াং, তার একেবারে সমতুল্য। এবং অনেকে বলেন শি জিনপিং তাকে তুলে এনেছেন, 1980 সালে প্রথম তাদের দেখা হয় এবং তিনি তার নিজের লয়ালিস্ট হিসেবে তাকে তুলে রেখেছেন। দেখুন, এটা তো খুব স্বাভাবিক যে যাকে লয়াল মনে করে, অর্থাৎ আপনি একটা অর্গানাইজেশন বা দেশ বা একটা সিস্টেম চালানোর জন্য আপনি যাকে সবচেয়ে লয়াল মনে করবেন তাকেই তো আপনি আপনার সেনাপতি করবেন। অনেকে বলেন শি জিনপিংয়ের বিশ্বস্ত সেনাপতি হচ্ছেন ছাই থি। People who worked with Tsai remember him are intelligent and approachable. He was remembered as a prolific social media user with 10 million followers. আমি আপনাদের আগেই বলেছি, সামাজিক মাধ্যমে আপনি ভাবুন 10 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, who brought attention to issues such as youth suicide. এখানে আপনাদের বলে রাখি যে
চীন, কোরিয়া, জাপান, আপনারা জানেন সেখানে মানুষের না দায়িত্ববোধ সাংঘাতিক, এবং সে যদি মনে করে সে তার দায়িত্ববোধটা পালন করতে পারছে না, তারা আত্মহননের পথ নিয়ে নেয়। এটা খুব দুর্ভাগ্যজনক। আসলে আসলে এটাই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। চীনে যুবকদের মধ্যে, বিশেষ করে তরুণ তরুণী, তারা হতাশায় ভোগেন। দেখুন, একটা তো হতাশা রয়েছে, সারা পশ্চিম দুনিয়ায়, মুক্ত দুনিয়ার কথা তো তারা, খবর তো তারা পাচ্ছে, তার প্রতিধ্বনি তো তারা পাচ্ছে, অনুরণন তো তারা শুনতে পাচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে কি হচ্ছে? তারা একটা চাপা বদ্ধ জায়গায় রয়েছে, এবং সেখানে রাজনৈতিক কোনো স্বাধীনতা নেই। একটাই পার্টি রয়েছে, তার নাম কমিউনিস্ট পার্টি। এই রকম অবস্থা, একটা দমবন্ধকর অবস্থা, এবং তার সঙ্গে সঙ্গে তো একটা রাষ্ট্রের বিরাট চাপ আছে, এবং সেই জন্যে কী হচ্ছে, অনেকে আত্মহননের পথ বেছে নিয়েছে। একটা অসাধারণ কাজ করেছেন তিনি সোশ্যাল মিডিয়াটাকে, অর্থাৎ থাই সোশ্যাল মিডিয়াতে এই ইউথ সুইসাইড, অর্থাৎ যারা অল্প বয়সী তাদের আত্মহননের থেকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের তিনি লেখা লিখেছেন। কিছু কিছু লেখা খুব মোটিভেশনাল, কিছু কিছু লেখা খুব প্রেরণা দেয়, আবার কিছু কিছু লেখার মধ্য দিয়ে তিনি নতুন পথ দেখানোর চেষ্টা করেন। অর্থাৎ এই সামাজিক অবস্থায় কমিউনিস্ট পার্টির আঁটো সাঁটো বদ্ধ পরিসরের মধ্যেও তিনি তরুণদের বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন, আর এই জন্যেই তার পপুলারিটি বা জনপ্রিয়তা তুঙ্গে 10 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। এবং তার পাশাপাশি তিনি, সবাই বলেন, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন, খুব অল্প কথা বলেন, তিনি হাসেন না, যে কথা প্রচারিত আছে। যদিও আমরা যে মুখটা দেখতে পাচ্ছি এটা হাসছে না, এটা আমি বলবো না তা। এবং তার সঙ্গে সঙ্গে তিনি অ্যাপ্রোচেবল, অর্থাৎ মানে তাকে বলা যায়, অর্থাৎ তিনি একদিকে যেমন একটা খুব গুরুগম্ভীর ব্যাপার রয়েছে, আবার যারা কমিউনিস্ট পার্টির কর্মী তারা বলেন না, উনি খুব অ্যাপ্রোচেবল, কোনো কিছু নিয়ে আটকে গেলে তিনি সঙ্গে সঙ্গে দিন রাত তিনি এক করে খাটেন, এবং তার কাছে যে কোনো মুহূর্তে যাওয়া যায়। এই জন্যে কমিউনিস্ট পার্টিতে যত দিন যাচ্ছে তিনি নেতা হিসেবে শুধুমাত্র শি জিনপিংয়ের আনুকূল্যে নয়, তিনি তার প্রতিভার জন্যও অনেকে বলেন তিনি কমিউনিস্ট পার্টিতে ওই জায়গায় পৌঁছে গেছেন। Tsai Thi is one of the first official to publicly refer to Xi Jinping in equal terms to Mao. এবং থাই থি হচ্ছে তিনি প্রথম যিনি শি জিনপিংকে মাওয়ের সঙ্গে তুলনা করেছেন, এবং বলেছেন কি, হি ওয়াজ পাইলটিং অ্যাট দ্য হেলম, আ ফ্রেজ প্রিভিয়াসলি রিভার্সড ফর মাও। মাওয়ের সঙ্গে তুলনা করেছেন, মাওয়ের জায়গায় বসিয়েছেন কাকে? শি জিনপিংকে, এবং অনেকে বলেন তার নেপথ্যের কারিগর হচ্ছে ছাই থি। Steve Zhang, the director of SOAS China Institute, said Thai power comes from enjoying the confidence and patronage of Xi. অনেকেই বলেন যে শি জিনপিং তাকে বিশ্বাস করেন, একেবারে অন্ধভাবে বিশ্বাস করেন, তাকে স্নেহ করেন, এবং সেটাই তার মূল ক্ষমতার উৎস। The security of the hatchet man rests ultimately on retaining the trust of the supreme leader. অর্থাৎ একেবারে সুপ্রিম লিডার অর্থাৎ শি জিনপিং তাকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করেন, এবং সেই জন্যই তিনি এত ক্ষমতাধর। ডেকান ক্রনিকল লিখছে, মোদি শেয়ার্স বায়োলেটারাল রিলেশনস ভিশন উইথ শি জিনপিংস কনফিডেন্ট ছাই। অর্থাৎ একেবারে তার একেবারে সবচেয়ে বিশ্বস্ত মানুষের সঙ্গে বসে আলোচনা করেছে। Prime Minister Narendra Modi met Politburo Standing Committee member Mr. Tsai Ki in Tianjin, China. কে লিখছেন? রণধীর জয়সওয়াল লিখছেন। অর্থাৎ ভারত অফিসিয়ালি সরকারিভাবে লিখছে যে ছাই কি তিয়ানজিনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। বিল্ডিং অন অ্যান্ড ইন দ্য লাইন উইথ the leaders meeting today, they touched on bilateral economic, political, people-to-people exchanges between India and China. অর্থাৎ মানুষের সম্পর্ক, অর্থাৎ ভারতবাসী এবং চীন তাদের মানুষের সম্পর্ক আরও দৃঢ় হোক, আমাদের বিভিন্ন ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আরও বেশি সুদৃঢ় হোক, এই নিয়ে বৈঠক। দেখুন, এইগুলো খুব আলংকরিক শব্দ জিও পলিটিক্সে, কিন্তু এই ছাই থির সঙ্গে যে বৈঠক হয়েছে সেটা প্রমাণ করছে এবার বড় কিছু একটা ঘটতে চলেছে। ইনসাইড বেজিংস কন্ট্রোল রুম,
Why Modi's meeting with Tsai Ki may matter more than the handshake with Xi. দেখুন, শি জিনপিং এর সঙ্গে করমর্দন করেছে, তার থেকেও অনেকে বলছেন এটা গুরুত্বপূর্ণ। তার কারণ বেইজিংয়ের কন্ট্রোল রুমে যে জায়গায় অবস্থান করে এবং যেভাবে এই ছাই থি সঙ্গে মিটিং হয়েছে 45 মিনিটস, মানে 45 মিনিট, অনেকে বলছেন এটা একটা পাকাপোক্ত খসড়া তৈরি হয়েছে। ওই দিনের প্রথম বৈঠকে আসলে একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে। কিসের ব্লু প্রিন্ট? যেই ব্লু প্রিন্টে ইন্ডিয়া এবং চায়না, অর্থাৎ চীন এবং ভারত উভয়ই উপকৃত হবে। বিয়ন্ড Xi Jinping, Modi met Tsai Ki, the party insider who runs the Chinese General Office. That means the reset is being pushed through the Beijing's most powerful back office. ব্যাপারটা কি হয়? ধরুন, Xi Jinping তো প্রতীক, তিনি তো সুপ্রিম লিডার। নরেন্দ্র মোদীর সঙ্গে বললেন যে, নরেন্দ্র মোদীকে বললেন যে আপনি ছাই থির সঙ্গে বসে যান, তার কারণ পুরো ড্রাফট তৈরি করে সেই সমস্ত কিছু ব্যবস্থা করবে। অর্থাৎ কোথাও যেন যে মানুষটা আসলে কাজ করবে তাকেই তার সঙ্গে কথা বলার। আপনি দেখবেন পাকিস্তানের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প একই কাজ করেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু শাহবাজ শরীফকে ডাকেনি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের কাউকে ডাকেনি। কাকে ডেকেছে? আসিফ মুনিরকে ডেকেছে। কেন? কারণ সে ফিল্ড মার্শাল, সেনাপ্রধান। এই যে ইরানকে আক্রমণ করবে, আসল কাজটা কে করবে? পাকিস্তানের আর্মিকে করতে হবে। মানেটা আপনারা বুঝতে পারছেন তো? মানে ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 22 থেকে 25 ঘন্টা তারা আসবে, এই এতটা যাত্রাপথে ক্লান্তি থাকবে, সুতরাং কোথাও বসে শুশ্রূষা দিতে হবে। তার কাজ হচ্ছে পাকিস্তান আর্মির চাকর বাকরের কাজ। ফ্লাইটটা বা প্লেনটা, উড়ানগুলো, যন্ত্রাংশগুলো মুছবে, সেখানকার ইঞ্জিনিয়াররা আবার সব দেখে নেবে, তারপর তো ইরানে আক্রমণ করতে যাবে। অর্থাৎ এটা কিন্তু হয়, অর্থাৎ যাকে দরকার তার সঙ্গে, অর্থাৎ নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তিনি যে কাজটা করবে তার সঙ্গে সরাসরি বসিয়ে দিয়েছেন এবং সেটা শি জিনপিং তার আগ্রহতেই হয়েছে। From the words to deeds, Tsai Ki's role in making things real. The recent special representative ASER talks in Delhi August 19 yielded a 10-point consensus on managing the line of actual control, মানে LAC, and restoring the traditional boundary trade points. Flights and visas, coordinating aviation regulators, immigration, public security authorities move from political intent to airline schedule and consular notices. খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের সঙ্গে সীমান্ত নিয়ে তো সমস্যা আছে, এই সমস্যা তো থাকবেই। এগুলো ভৌগোলিক এবং ঐতিহাসিক সমস্যা, এগুলো একদিনে মিটতে পারে না। কিন্তু বেশ কিছু জায়গায়, যেমন হচ্ছে উড়ান এবং ভিসা সংক্রান্ত আমাদের অনেক ধরনের সমস্যা আছে, সেই জটিলতা কাটবে। অনেকে বলছেন বাউন্ডারি ট্রেড, অর্থাৎ reopening the traditional markets requires the clearances from multiple provincial and local party units. The general office can cut across the sellers. দেখুন, চীন এবং ভারতের এমন অনেক অংশ আছে যেখানে কতগুলো দেশি হাট বসে। এগুলো আজকের নয়, যুগ যুগ ধরে চলছে। ধরুন, সিল্ক রুটকে তো আপনারা অস্বীকার করতে পারবেন না, এটা তো একটা বাণিজ্যের পথ। এই যে যুগ যুগ ধরে চলে আসা, এগুলো কি হয়? কমিউনিস্ট পার্টি একদিকে, অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টি, অন্যদিকে ভারত সরকার, অনেক কিছু বন্ধ হয়ে গেছে। এই জটিলতাগুলো এবার ছাড়ানোর চেষ্টা করছে। কারণ আমি আপনাদের বলেছি, আগেই বলেছি, পিপল টু পিপল রিলেশনশিপ। অর্থাৎ ধরুন, চীনের বর্ডার, সীমান্ত, একটা গ্রাম, সেই গ্রামের এদিকেটা হচ্ছে ভারত, এই গ্রামের উল্টো দিকে আমরা দেখছি চীন। এবার এই জায়গায় যে মুরগির, ধরুন তার পোলট্রিজাত দ্রব্য, বা দুর্গম জায়গায়, সেখানে তো একইভাবে উৎপন্ন হচ্ছে, তাহলে সেখানে তো কিনতে হবে। কারোর কাছে পশম আছে, কারোর কাছে পোলট্রির মুরগির ডিম আছে, কারোর কাছে শাকসবজি আছে, কারোর কাছে চাল আছে। এই যে হাটগুলো, এই হাটগুলোও কিন্তু খোলার ব্যবস্থা হচ্ছে। এটা আসলে মানুষের দরকার। বর্ডার মেকানিজম, any new hotline or deconfliction protocol between the Indian and Chinese troops needs party level blessings to gain traction across the PLA chain. In short, Kai Channel is about the implement muscles. Without it, the reset would risk getting stuck in bureaucratic drift.
এক কথায় বলতে গেলে চাইনিজ কমিউনিস্ট পার্টি যতক্ষণ না অনুমোদন দেবে ততক্ষণ সীমান্তে লাল ফিতের ফাঁস সরবে না। এইবার একটা মোক্ষম চালা হয়েছে। সেই চালটা আমি বলবো না যে শুধুমাত্র ভারত চেলেছে, চীনও চেলেছে, যে একেবারে যে লোকটা, যে মানুষটা এই পুরো জিনিসটা দেখবে, লাল ফিতের ফাঁস থেকে মুক্তি দেবে এই সমস্ত জিনিস, এবং আর্মি থেকে শুরু করে সেখানকার লোকাল পার্টি যে কন্ট্রোল করবে তার হাতে দিয়ে দাও, সামনাসামনি কথা বলে নিক, সমস্যার সমাধান হোক। সেই কাজটাই হয়েছে। আর এই কাজটা হয়েছে বলেই মুখ শুকিয়ে গেছে, মুখ শুকাতে বাধ্য। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত মিটিং, এবং এই মিটিংয়ে আমরা জানি যে এইদিকে ভারত, অন্যদিকে চাইনিজ কমিউনিস্ট পার্টি, সবাই বসেছেন। মধ্যখানে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, এবং ছাই সি বসেছেন, এবং এখানে সেই মিটিং তৈরি হচ্ছে। অনেকে বলছেন এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্লু প্রিন্ট। এই ব্লু প্রিন্টটা তৈরি হচ্ছে, এবং আগামী দিনে এই ব্লু প্রিন্টটা ভারত এবং চীনের সম্পর্কে যে শৈত্যের সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আরও বেশি মজবুত করবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে গিয়ে মোহাম্মদ ইউনূস বড় বড় কথা বলেছিল, আপনারা সবাই জানেন। আপনারা জানেন যে ট্রেড ট্যারিফে ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে চীন এবং তার কিছুটা পরে ভারতের ওপর নানা ধরনের তুঘলকি কর্মকাণ্ড করেছেন। আপনারা জানেন যে আমরা রুশ দেশ থেকে আমরা তেল কিনছি, এবং সেই তেল কেনার জন্য আমাদের ব্যান করেছে, আমাদের ব্যান করার চেষ্টা করছে। এখনও নিষেধাজ্ঞা সেইভাবে আসেনি, কিন্তু ট্রেড ট্যারিফ তো সাংঘাতিক জায়গায় চলে গেছে, এবং ধীরে ধীরে আরও বেশি ভারতের গলা ক্রমশ টিপে ধরতে চাইছে ট্রাম্প। সেই জায়গায় দাঁড়িয়ে চীনও কিন্তু সাহসী পদক্ষেপ নিয়েছে। কি নিয়েছে? সে কিন্তু ইরানের সঙ্গেও যোগাযোগ রেখেছে, আবার ওইদিকে রাশিয়ার সঙ্গেও যোগাযোগ রেখেছে। অর্থাৎ কোথাও একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ত্রিভুজে একদিকে চীন, অন্যদিকে রাশিয়া, আর একদিকে ভারত। অনেকে বলছেন যদি আপনি একটা ঢেকি বা সিসো ভাবেন, যদি এই দিকে বসে চীন, রাশিয়া এবং ভারত, আর অন্যদিকে যদি বসে মার্কিন যুক্তরাষ্ট্র, যতই পৃথিবীর দাদা হোক, যতই পৃথিবীর বলা হোক এক নম্বর দেশ, তিনটে দেশ যদি এক পাশে সরে যায় তাহলে কিন্তু ভয় আছে। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বাণিজ্যিক ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকানরা জানে কিভাবে এই সমস্যার থেকে বেরিয়ে আসতে হয়। কিন্তু আসল ভয় পাচ্ছে কে? আসল ভয় পাচ্ছে ভারতের যারা চিরশত্রু। কারা ভারতের চিরশত্রু? কারা ভারতের অমঙ্গল চায়? অবশ্যই জানাবেন লিখে তাদের নাম। জয় হিন্দ।